আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বইসমূহ। আজকে তার দশম পর্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেই বিষয়টি আলোচনা করব ওই বিষয়টি হচ্ছে চলমান জেরসকের মাধ্যমে খতিয়ান নির্ণয় করা। আমি তার আগের পর্বে কিভাবে টিসকের মাধ্যমে খতিয়ান করতে হয় ওই জিনিসটি সমাধান করে দিছি। তো আজকে আমি চলমান জেরসকের মাধ্যমে খতিয়ান হিসাব প্রস্তুত করে দেখাবো। তোমরা সবাই জানো যে খতিয়ানটা দুইটা শকের মাধ্যমে প্রস্তুত করতে হয়। একটি হচ্ছে টি শক, যেটিকে সনাতন শক বলে, আর আজকে আমি যেটা শিখাবো ওইটা হচ্ছে চলমান জের শক মানে আধুনিক শক। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় অনেক সময় তারা বলে দেয় যে চলমান জের শকের মাধ্যমে নগদান হিসাব, ব্যাংক হিসাব, আসবাবপত্র হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করো। এই যে প্রত্যেকটা হিসাবের আলাদা আলাদা উদ্বৃত্ত নির্ণয় করব, এটা কিসের মাধ্যমে নির্ণয় করব? খতিয়ানের মাধ্যমে। তো এখন কোন শকটা আমরা ব্যবহার করব? হয় চলমান জের শক, না হয় টি শক, যে কোনো একটা ব্যবহার করব। আর যদি তারা বলে দেয় যে চলমান জের শক, তাহলে চলমান জের শকে করব। আর যদি টি শক বলে দেয় তাহলে আমরা টি শকে করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার আগের পর্বটা দেখছো অবশ্যই তোমরা টি শকে খতিয়ান প্রস্তুত করা শিখতে পারছো। তো আজকে তোমরা চলমান জের শকে কীভাবে খতিয়ান প্রস্তুত করতে হয় মানে হিসাবের উদ্বৃত্ত বাহির করতে হয় সেটা এখন দেখাবো। তো তোমরা বরাবরের মতনে জানো যে খতিয়ান করতে হলে তার পূর্বে ওই এন্ট্রিগুলোর জাবেদা প্রস্তুত করে নিতে হয়। কারণ জাবেদা প্রস্তুত করলে ওই জাবেদা থেকে খতিয়ানটা খুব সুন্দর করে এবং সহজভাবে তৈরি করা যায়। এখন অনেক শিক্ষার্থীরাই জাবেদা সারাও করে। তারা কখন করবে? যখন খতিয়ান শিখে ফেলবে বা জাবেদাটা খুব ভালো পারো, তখন তোমরা জাবেদাটা এইভাবে না তুলে মনে মনে জাবেদা করে খতিয়ানটা তৈরি করতে পারবে। তো যেহেতু আমি শিখাচ্ছি তোমাদেরকে, এই জন্য দেখো আমি পাশে অনেকগুলো এন্ট্রির জাবেদা করে রাখছি। এখন কোন এন্ট্রিগুলোর জাবেদা করছি এগুলো একবার মুখে বলে দিতেছি, দেখো তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, জাবেদার গর্ত 5টা তোমরা সবাই জানো। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। দেখো 2017 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আমি এই জায়গায় লিখছি নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এটা হচ্ছে নগদ 30,000 টাকা ও 15,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো এটার জাবেদা কি করছি? নগদান হিসাব ডেবিট, নগদ টাকা আসছে। পণ্যদ্রব্য, তো পণ্যদ্রব্য নামে আমরা কোনো হিসাব খুলি না, আমরা ক্রয় নামে হিসাব খুলি। এই জন্য আমি এই জায়গায় লিখছি ক্রয় হিসাব ডেবিট। আর এই দুইটার টাকা যেহেতু মালিক দিছে, এই জন্য আমি লিখছি মূলধন হিসাব ক্রেডিট, 2টা টাকা যোগ করে। তারপরে বলছে নগদে পণ্য বিক্রয়। এটার জাবেদা তোমরা সবাই জানো, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদে পণ্য বিক্রয় করলে আমার কাছে নগদ টাকা আসে, এই জন্য নগদান ডেবিট দিকে লিখছি। আর বিক্রয় সবসময় ক্রেডিট দিকে বসে, এই জন্য বিক্রয়টা কোথায় লিখছি? ক্রেডিট দিকে। তারপরে দেখো 3 নাম্বার আসবাবপত্র ক্রয়। যেহেতু এটা সম্পদ, ক্রয় নামে লিখা যাবে না, এই জন্য আমি লিখছি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপরে বলছে ব্যাংকে জমা দান। তো ব্যাংকে জমা দিলে ব্যাংক আমার জন্য সম্পদ, সম্পদের পরিমাণ বাড়ে, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব কি? ক্রেডিট। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, 10 তারিখে বলছে নগদে পণ্য ক্রয়, এই জন্য আমি লিখছি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 15 তারিখ নগদ উত্তোলন। এটার জাবেদা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 20 তারিখ কর্মচারীর বেতন প্রদান চেকের মাধ্যমে। তো আমি লিখছি বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ চেক তার নামেও আমরা কোনো হিসাব খুলি না, চেক থাকলে আমরা ব্যাংক লিখি, এই জন্য আমি ব্যাংক লিখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এন্ট্রিগুলোর জাবেদা করে নিছি। এখন এই জাবেদাগুলো থেকে
প্রত্যেকটা হিসাবের নামে আমি একবার একবার করে চলমান জেরসকে তাদের উদ্বৃত্ত নির্ণয় করব, এটাই খতিয়ান। কিভাবে? দেখো এই জায়গায় নগদান হিসাব আছে, ক্রয় হিসাব আছে, মূলধন আছে, বিক্রয়, আসবাবপত্র, ব্যাংক, এভাবে প্রত্যেকটা হিসাবের আলাদা আলাদা উদ্বৃত্ত যখন আমরা বাহির করব ওইটাই খতিয়ান। এখন এটা বাহির করতে আমরা দুইটা ছক ব্যবহার করি, টি ছক, চলমান জের ছক। তো যেহেতু আগের পর্বে আমি টি ছকটা নির্ণয় করা শিখিয়েছি তোমাদেরকে, তো এখন আমি চলমান জের ছকের মাধ্যমে এই হিসাবের উদ্বৃত্তগুলো কি করে দিব, নির্ণয় করে দিব। তো প্রথমে আসো প্রিয় শিক্ষার্থীরা, চলমান জের ছক, যেটাকে আধুনিক ছক বলে, যার গড় সংখ্যা 7টি। তো দেখো আমি কিভাবে চলমান জের ছকের গড়টা তৈরি করলাম, এইটা আগে ভালো করে বুঝতে হবে। দেখো প্রথমে লিখছি তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। আমরা খতিয়ান করার সময় জায়গায় কি লিখবো, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারপরে এই জায়গায় লিখবো উদ্বৃত্ত বা জের। তো উদ্বৃত্ত বা জের দুই ধরনের হয়, ডেবিট, ক্রেডিট, এই জন্য লিখছি ডেবিট, ক্রেডিট। দেখো 7টা ঘর হয়েছে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট, ক্রেডিট। এখন এইভাবে গড়টা প্রস্তুত করার পর আমরা যেই হিসাবের নামে খতিয়ান প্রস্তুত করব ওই হিসাবটা আমরা এই জায়গায় লিখে নিব। আমরা কার নামে খতিয়ান করতেছি, মানে কার উদ্বৃত্ত বাহির করব। যদি নগদান হিসাবের বাহির করি তাহলে এই জায়গায় নগদান লিখে নিব, যদি ক্রয় হিসাবের করি ক্রয় লিখে নিব, মূলধন করলে মূলধন হিসাব লিখে নিব, ব্যাংক করলে ব্যাংক হিসাব। মানে যার নামে খতিয়ান প্রস্তুত করব তার নামটা আমি ছকের উপরে লিখে নিব। এবার খতিয়ানের প্রথম ধাপ কি, পোস্টিং করা, মানে স্থানান্তর। কিভাবে? এটা জাবেদা থেকে আমাকে খতিয়ানে কি করতে হবে, হিসাবটাকে স্থানান্তর করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে কি হিসাব আছে, নগদান হিসাব। তাহলে চলো নগদানের নামে আমি খতিয়ানটা করি। তো আমি তো ছকটা তৈরি করলাম, করার পর যেহেতু আমি নগদানের নামে করব, এই নগদ কথাটা এই জায়গায় লিখে নিব। তো পরীক্ষায় তোমরা কি করবা, পরীক্ষায় তারা যেই নামগুলো বলবে ওই নামগুলো করবা তোমরা। তো আমি এই জায়গায় নগদান লিখে নিলাম। দেখো আমি লিখলাম নগদান হিসাব। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি নগদান কথাটা লিখলাম, তার মানে এই নগদান নামে আমি এখন খতিয়ান করব, নগদান হিসাবের উদ্বৃত্ত বাইর করব। এখন এই নগদ কথাটা জাবেদার যেই ঘরে থাকবে, এই যে জাবেদাগুলো দেখতেছো, এই নগদ কথাটা জাবেদার যেই ঘরে থাকবে ওই ঘরটা নিয়ে আমাকে কাজ করতে হবে। দেখো প্রথম ঘরে নগদানের বিপরীত আছে কিনা, জি নগদানের বিপরীত কি আছে, মূলধন, এই যে ক্রেডিট দিকে। তোমরা বলতে পারো যে নগদানের বিপরীত তো ক্রয় আছে, তাহলে আপনি ক্রয় কেন বললেন না? প্রিয় শিক্ষার্থীরা, ডেবিটের বিপরীত কখনো ডেবিট হয় না, ডেবিটের বিপরীত সবসময় ক্রেডিট হয়, আর ক্রেডিটের বিপরীত সবসময় ডেবিট হয়। তো এই জন্য দেখো নগদানও ডেবিট দিকে, ক্রয়ও ডেবিট দিকে, তাই নগদানের বিপরীত কখনো ক্রয় হইতে পারে না। তাহলে নগদানের বিপরীত কি, মূলধন। মূলধন কোথায় আছে, ক্রেডিট দিকে। এই জন্য মূলধনের টাকাটা খতিয়ান করার সময় ডেবিট দিকে লিখতে হবে। বলে কেন? আমি আগেই বলছি, খতিয়ানের প্রথম ধাপে হচ্ছে পোস্টিং করা, মানে স্থানান্তর। জাবেদার যেই দিকে থাকবে, জাবেদার ক্রেডিট দিকে থাকলে খতিয়ানের ডেবিট দিকে, আর জাবেদার ডেবিট দিকে থাকলে খতিয়ানের ক্রেডিট দিকে। তো আমি যেহেতু নগদানের নামে খতিয়ান করতেছি, নগদানের বিপরীত যেই নামটা আছে ওইটা আমি চিন্তা করব। নগদানের বিপরীত আছে মূলধন, কোথায়, ক্রেডিট দিকে, তাহলে বসাবো কই, ডেবিট দিকে। তো দেখো আমি এই জায়গায় সালটা লিখে নিলাম, লিখার পর এই জায়গায় লিখব জানুয়ারির 1 তারিখ। আমি এই জায়গায় লিখব কি, মূলধন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি মূলধন হিসাব লিখলাম। লেখার পর যেহেতু মূলধন কথাটা জাবেদার ক্রেডিট দিকে আছে, এই জন্য মূলধনের টাকাটা আমি বসাবো ডেবিট দিকে। তো আমি এই জায়গায় লিখলাম 30,000 টাকা। এখন তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতে পারো যে এই জায়গায় তো মূলধন বরাবর 45,000, আপনি কেন 30,000 লিখলেন? এই জায়গায় হচ্ছে প্রিয় শিক্ষার্থীর বুঝার বিষয়। তো দেখো মূলধন বরাবর কিন্তু 45, বাট আমি লিখছি কত, 30। কেন লিখছি? দেখো এই যে মূলধন 45,000 টাকা হয়েছে, এটা কিন্তু দুইটা হিসাবের টাকা নিয়ে 45 হয়েছে। এই যে দেখো 30 15 যোগ করছি 45।
এখন তোমরা আমাকে বলবা যে আমি কি এই 30 এবং 15 বরাবর যে হিসাব আছে দুইজনের নামে খতিয়ান করতেছি? না, আমি কিন্তু একজনের নামে খতিয়ান করতেছি, সেটা কি? নগদান। এজন্য এই নগদান বরাবর যেই টাকা থাকবে ওই টাকাটাই তোমাকে নিতে হবে, কারণ মূলধন কিন্তু দুইজনের টাকা নিয়ে হয়েছে 45। আমি কিন্তু দুইজনের হিসাব করি না, আমি একজনের হিসাব করি। ওই একজনের টাকাটা মূলধনের করে যত থাকবে তত লিখব। তাহলে কত? 30,000। তো আমি লিখে দিছি 30,000। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এবার আসো 2 নম্বর করে, নগদান আছে? জি, নগদান আছে। এই যে দেখো, নগদানের বিপরীত কি আছে? বিক্রয়। বিক্রয় কোথায় আছে? ক্রেডিট দিকে। তাহলে বিক্রয়ের টাকাটা বসবে কই? ডেবিট দিকে। তো আমি এই জায়গায় 2 তারিখ দিব, দেওয়ার পর আমি এই জায়গায় লিখব বিক্রয়। আমি লিখলাম বিক্রয় হিসাব আছে ক্রেডিট দিকে, টাকাটা বসবে কই? ডেবিট দিকে। তো আমি 50,000 টাকা এই জায়গায় লিখি, 20,000 টাকা আমি লিখে দিলাম, 20,000 টাকা। লিখার পর এবার দেখো 3 নম্বর, নগদান আছে কি? জি আছে। নগদানের বিপরীত কি? আসবাবপত্র। এই যে দেখো, আসবাবপত্র কোথায় আছে? ডেবিট দিকে। তাহলে আসবাবপত্রের টাকাটা খতিয়ান যখন করব ক্রেডিট দিকে বসাবো। দেখো আমি এই জায়গায় 3 তারিখ দিলাম, দেওয়ার পরে আমি এই জায়গায় লিখব আসবাবপত্র। আসবাবপত্র আছে ডেবিট দিকে, তাহলে টাকাটা বসবে কোথায়? ক্রেডিট দিকে। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় দেখো যে টিসকের সাথে এটার পার্থক্য কি? টিসকের 2টা পক্ষ ছিল, ডেবিট আর ক্রেডিট। এই জায়গায় দেখো বিবরণের ঘর একটাই, আমরা বিবরণের ঘরে সবগুলো এন্ট্রির নাম লিখব। লিখার পর শুধু জাবেদার ডেবিট দিকে যেটা থাকবে টাকাটা ক্রেডিট দিকে বসাবো, আর জাবেদার ক্রেডিট দিকে থাকলে টাকাটা খতিয়ানের ডেবিট দিকে বসাবো। এই পার্থক্যটা মনে রাখবা। এবার আসো 5 তারিখে, দেখো তো নগদান আছে কি? দেখো 5 তারিখে কিন্তু নগদান আছে। নগদানের বিপরীত কি? ব্যাংক। ব্যাংক কোথায় আছে? ডেবিট দিকে। তাহলে বসবে কই? ক্রেডিট দিকে। তো আমি এই জায়গায় 5 তারিখ দিব, দেওয়ার পর লিখব ব্যাংক হিসাব। ব্যাংক আছে কোথায়? ডেবিট দিকে। তাহলে টাকাটা বসবে কই? ক্রেডিট দিকে। আমি লিখলাম ক্রেডিট দিকে। লিখার পর তারপরে আমি যেটা করব 10 তারিখে দেখব 10 তারিখে আছে কি নগদান? জি অবশ্যই নগদান আছে। নগদানের বিপরীত কি? ক্রয়। ক্রয় কোথায় আছে? ডেবিট দিকে। তাহলে বসবে কোথায়? ক্রেডিট দিকে। তো আমি এই জায়গায় 10 তারিখ লিখব। লিখার পর এই জায়গায় লিখব ক্রয় হিসাব। ক্রয় কয় টাকা? ক্রয় হচ্ছে 7,000, আছে ডেবিট দিকে। তাহলে বসবে কই? ক্রেডিট দিকে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা 15 তারিখে, দেখো নগদান আছে কি? জি অবশ্যই নগদান আছে। নগদানের বিপরীত কি? উত্তোলন। কোথায় আছে? ডেবিট দিকে। তাহলে বসবে কই? ক্রেডিট দিকে। তো আমি তারিখ দিব, দেওয়ার পর আমি এই জায়গায় লিখব উত্তোলন হিসাব। উত্তোলন আছে ডেবিট দিকে, তাহলে তার টাকাটা বসবে কই? ক্রেডিট দিকে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, লাস্ট যে এন্ট্রিটা এটার ভিতরে কিন্তু নগদান নাই। যেহেতু নগদান এটার ভিতরে নাই, তার মানে এটাকে নিয়ে আমাদের আর কি করতে হবে না? কাজ করতে হবে না। এবার আসো, আমরা যেহেতু নগদানের সবগুলো এন্ট্রি স্থানান্তর করতে পারলাম, করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার উদ্বৃত্তটা নির্ণয় করা। কিভাবে আমরা উদ্বৃত্ত নির্ণয় করব? এইটা একটু মনোযোগ দিয়ে বুঝো। দেখো এই ডেবিট এবং ক্রেডিট এই দুই পক্ষের টাকার মধ্যে যেই পক্ষের টাকাটা বেশি ওইটা আমরা আগে যোগ করব। তো দেখো তো কোন পক্ষের টাকা বেশি? ডেবিট পক্ষে। তো আমি আবারও বলি, ডেবিট এবং ক্রেডিট এই দুই পক্ষের টাকার মধ্যে যেই পক্ষের টাকাটা বেশি ঠিক ওই পক্ষে আমরা যাব, উদ্বৃত্তের ঘরে ওই পক্ষেতে যাব। তো উদ্বৃত্তের ঘরে দেখো ডেবিট আছে ক্রেডিট আছে। তো আমি কি ডেবিট দিয়ে শুরু করব না ক্রেডিট দিয়ে শুরু করব? এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো যে এই দুইটার মধ্যে যেই দিকের টাকা বেশি আমি এই দিক থেকে যোগ বিয়োগ শুরু করব। তো যেহেতু ডেবিট দিকের টাকা বেশি, এই জন্য আমি ডেবিট ঘর থেকে শুরু করব। তখন আর আমার ক্রেডিট দিকের ঘরে যাওয়া লাগবে না। এবার আসো, ডেবিট দিকে প্রথমে কত আছে? 30। তাহলে তুমি প্রথমে যেটা থাকবে সেটা লিখে নিবা। এই জায়গায় একসাথে যোগ বিয়োগ করা যায় না, এই জায়গায় একটা একটা ক্রমযোজিতভাবে যোগ বিয়োগ করতে হয়, মানে ধারাবাহিকভাবে। প্রথম 30 আছে, 30 লিখবা। এবার এই 30,000-এর সাথে ডেবিট দিকে যদি কোনো টাকা আরও থাকে তাহলে সেটা যোগ করবা। যোগ করে যেই ফলটা আসবে ওই যোগফলটা এই জায়গায় বসাবা। তো এই জায়গায় 30, দেখো এই জায়গায় আছে কত? 20।
যোগ করলে হবে কত 50। তো আমি এই জায়গায় লিখে দিলাম 50। তো আমি কিন্তু একসাথে 50 লিখলে পারতাম, তাই না? কিন্তু না, এটা তোমরা করবা না, কারণ চলমান জ্যারসোকে ধারাবাহিকভাবে যোগ বিয়োগ করতে হবে, একসাথে যোগ বিয়োগ করা যাবে না। তো 50 লিখলাম। লিখার পরে এবার এই যে ডেবিট দিকের যে রেজাল্ট, এই রেজাল্ট থেকে এই যে ক্রেডিট দিকের যে টাকাগুলো দেখতেছো একটা একটা করে বিয়োগ করে বসাবা। বলে কেন? কারণ ডেবিট ডেবিট যোগ করা, ডেবিট ডেবিট থাকলে যোগ করতে হয়, বা ডেবিট ক্রেডিট হইলে বিয়োগ করতে হয়। তো যেহেতু বিপরীত, বিয়োগ করে দিব। এবার এই ডেবিট দিকের যোগফল কত 50। 50 থেকে প্রথমে আমি 5 বিয়োগ করব, তাহলে আমার হবে 45। 45 থেকে আমরা 3 বিয়োগ করে দিব, আমার হবে 42। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই 50 থেকে এই 5 বিয়োগ করছি, যেটা হয়েছে এটা জায়গায় বসেছি। আবার এই 45 থেকে 3 বিয়োগ করছি, তারপরে যেটা হয়েছে এটা বসেছি। এবার এই 42 থেকে আমি 7 বিয়োগ করব। বিয়োগ করার পর চলো আমার কত আসে, যেটা আসবে সেটা আমি বসাবো। 42 থেকে 7 বিয়োগ করব, তাহলে আসবে 35। আমি এই জায়গায় 35 লিখব। লিখার পরে এই 35 থেকে আবার এই পাশে যেটা আছে এটা বিয়োগ করব। বিয়োগ করার পর যেটা আসবে এটা আমি এই জায়গায় লিখে দিব। এটাই হচ্ছে নগদান হিসাবের উদ্বৃত্ত। তো আমি যেভাবে দাগ দিয়ে দেখালাম বিয়োগ করে, এটা কিন্তু তোমরা করবা না পরীক্ষার খাতায়। আমি তো বোঝানোর জন্য তোমাদেরকে বলছি যে এটা থেকে এটা বিয়োগ করছি, তারপর যেটা আসছে রেজাল্ট এই জায়গায় বসেছি। আবার এই ফলটা থেকে এটা বিয়োগ করব, তারপরে যেটা আসবে এটা বসাবো। এভাবে ধারাবাহিকভাবে করবা, একসাথে করবা না কখনো। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তো নগদান হিসাবের নামে খতিয়ান করে ফেললাম চলমান জ্যারসোকে। এখন আমি যেটা করব, এখন আমি মূলধনের নামে এই জায়গায় আরেকটা খতিয়ান করব। তো আমি যেহেতু মূলধনের নামে করব, এই জন্য আমি কি করব, এই জায়গায় মূলধন আমি লিখে নিব। তো আমি এই জায়গায় লিখে নিলাম মূলধন হিসাব। তো যেহেতু এই জায়গায় মূলধন আমি লিখছি, তার মানে আমাকে মাথায় রাখতে হবে এই জাবেদাটার ভিতরে মূলধন যেই গড়ে থাকবে ওই গড়টা নিয়ে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। তো দেখো তো প্রথম গড়ে মূলধন আছে কিনা? জি, অবশ্যই মূলধন আছে। মূলধনের বিপরীত এখন দুইটা, একটা হচ্ছে নগদান আর একটা হচ্ছে ক্রয়। কেন? কারণ ক্রেডিটের বিপরীত ডেবিট এই জায়গায় কয়টা হয়ে গেছে, দুইটা। এই জন্য ক্রেডিটের বিপরীত ডেবিট যদি দুইটা না তিনটাও থাকে, তাহলে তিনটাই আসবে। এবার আসো, আমি মূলধনের নামে খতিয়ান করব। মূলধনের বিপরীত প্রথমে আছে কি, নগদান। নগদান কোথায় আছে, ডেবিট দিকে। তাহলে খতিয়ান করার সময় কই যাব, ক্রেডিট দিকে। তো আমি এই জায়গায় সালটা লিখব। লিখার পর আমি তারিখ লিখব, 1 তারিখ। তো নগদান, মূলধনের বিপরীত আছে নগদান, আমি লিখলাম নগদান, এই জন্য এই জায়গায় দিলাম নগদান হিসাব। নগদান জাবেদার ডেবিট দিকে আছে, তাহলে খতিয়ান করার সময় এটা কোথায় বসবে, ক্রেডিট দিকে বসবে। কয় টাকা, 30,000 টাকা, লিখলাম 30,000। এবার প্রিয় শিক্ষার্থীরা জাবেদার দিকে লক্ষ্য করো, দেখো মূলধনের বিপরীত আছে ক্রয়। ক্রয় কোথায় আছে, ডেবিট দিকে, তাহলে বসবে ক্রয় ক্রেডিট দিকে। তো আবার আমি এই জায়গায় লিখব ক্রয়। ক্রয় কোথায় আছে, ডেবিট দিকে, তাহলে বসবে ক্রয় ক্রেডিট দিকে। কয় হাজার, 15,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, মূলধন কিন্তু আর জাবেদার কোথাও নাই। যেহেতু নাই, এখন আমরা কি করব, তার উদ্বৃত্ত নির্ণয় করব। কিভাবে? দেখো, এই ডেবিট এবং ক্রেডিট এই দুই দিকের টাকার মধ্যে যেই দিকের টাকাটা বেশি, ঠিক আমি উদ্বৃত্তের ওই দিকে যাব আগে। তো ডেবিট এবং ক্রেডিট দিকের মধ্যে দেখো ক্রেডিট দিকের টাকা বেশি, এজন্য আমি উদ্বৃত্তের ক্রেডিট দিকে আসবো। তখন আর আমার ডেবিট দিকে কোনো কাজ থাকবে না। এবার আসো, যেহেতু ধারাবাহিকভাবে করতে হবে, প্রথমে যেটা থাকবে সেটা আমি লিখব। প্রথমে 30 আছে, এই জন্য আমি 30 লিখছি। এবার এই 30-এর সাথে আমি যেটা করব, ক্রেডিট দিকে যেহেতু আরও টাকা আছে, এই 30-এর সাথে এই টাকাটা যোগ করব। যোগ করলে যেটা হবে, ওই যোগফলটা এই জায়গায় বসাবো। কত হবে, 45। তো যেহেতু ক্রেডিট দিকে আর টাকা নাই, তাহলে এটাই থাকবে। আর ডেবিট দিকে যদি কিছু টাকা থাকতো, তখন এই ক্রেডিট দিকের যোগফল থেকে ডেবিট দিকের টাকাগুলো একটা একটা করে কি করতাম, বিয়োগ করতাম। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি দুইটা হিসাবের নামে তোমাদেরকে কি করে দিছি, খতিয়ান প্রস্তুত করে দিছি। এখন আমি কি করব, আরও দুইটা হিসাবের নামে খতিয়ান প্রস্তুত করে দিব। তো যেহেতু আমার জায়গা নাই, আমি এই দুইটা মোছার পরে তোমাদেরকে কি করে দিচ্ছি, প্রস্তুত করে দিতেছি।
এখন আমি তোমাদেরকে আরও দুটি হিসাবের নামে খতিয়ান প্রস্তুত করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু আগেই কিন্তু নগদান হিসাব এবং মূলধন হিসাবের নামে খতিয়ান প্রস্তুত করে দিছি। এখন আমি তোমাদেরকে ক্রয় হিসাব ও ব্যাংক হিসাবের নামে আরও দুটি খতিয়ান কি করে দিব, প্রস্তুত করে দেবো। মানে প্রত্যেকটি হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যেই হিসাবটার নামে খতিয়ান প্রস্তুত করব ওই হিসাবটা আমি উপরে কি করব, লিখে নিব। তো আমি এই জায়গায় লিখে নেই ক্রয় হিসাব, যেহেতু আমি ক্রয় হিসাবের নামে কি করব, খতিয়ানটা প্রস্তুত করব। তোমরা অবশ্যই লিখে নিবে, কারণ এটা না লিখলে তুমি বুঝবে না যে তুমি কার নামে খতিয়ান প্রস্তুত করতেছো। তা আমি এই জায়গায় ক্রয় হিসাব লিখে নিলাম। এবার এই ক্রয় কথাটা জাবেদার যেই ঘরে থাকবে ওই ঘরটা নিয়ে আমরা কি করব, কাজ করব। তো দেখো, জাবেদার প্রথম ঘরেই কিন্তু একটা ক্রয় আছে, এই যে ক্রয় হিসাব ডেবিট। এই যে জাবেদার প্রথম ঘরেই কি আছে, ক্রয়। ক্রয় হিসাব কোথায় আছে, ডেবিট। তো আমি যেহেতু ক্রয়ের নামে খতিয়ান করতেছি, ক্রয়ের বিপরীত কি আছে, মূলধন। তার বিপরীতটা নিয়ে আমি এখন কি করব, কাজ করব। তো ক্রয়ের বিপরীত কি আছে, মূলধন। মূলধন কোথায় আছে, ক্রেডিট দিকে। এই জন্য এটা খতিয়ানের কোথায় বসবে, ডেবিট দিকে। মনে রাখতে হবে, যদি জাবেদার ডেবিট দিকে থাকে তাহলে খতিয়ানের ক্রেডিট দিকে, আর যদি জাবেদার ক্রেডিট দিকে থাকে তাহলে খতিয়ানের ডেবিট দিকে। তো ক্রয়ের বিপরীত যে নামটা, তার নাম কি, মূলধন। মূলধন কোথায় আছে, ক্রেডিট দিকে। এখন আমরা খতিয়ানের কোথায় বসাবো, ডেবিট দিকে। তো তোমরা সালটা লিখে নিবা। ক্রয়ের বিপরীত কি আছে, মূলধন। আমি এই জায়গায় লিখব মূলধন হিসাব। তো লিখলাম মূলধন হিসাব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই মূলধন কথাটা কিন্তু ক্রেডিট দিকে আছে, তাহলে তার টাকাটা বসবে কই, ডেবিট দিকে। তো আমি এই জায়গায় 15,000 টাকা কেন লিখছি, অনেক শিক্ষার্থীরা হয়তো বা সেটা নাও বুঝতে পারো। তোমরা বলতে পারো যে মূলধন বরাবর কিন্তু 45,000 টাকা ছিল। প্রিয় শিক্ষার্থীরা, এই যে মূলধন বরাবর 45,000, এটা কিন্তু দুইটা হিসাবের টাকা মিললে 45 হয়েছে। তো আমি যেহেতু ক্রয় হিসাবেরটা করতেছি, তার মানে ক্রয় মূলধনের কাছে কত পাবে, 15। এর জন্য 15,000 টাকা লিখবা। আর ডেবিটের বিপরীত ডেবিট হবে না, যেহেতু আমি ক্রয় করতেছি, ক্রয়ের বিপরীত কিন্তু ক্রেডিট, মূলধন। ডেবিটের বিপরীত ডেবিট হয় না, আর ক্রেডিটের বিপরীত কোনোদিন ক্রেডিট হয় না। ডেবিটের বিপরীত ক্রেডিট হয়, ক্রেডিটের বিপরীত কি হয়, ডেবিট হয়। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, তো মূলধন হিসাব তো আমরা করে ফেললাম, এই জায়গায় তারিখটা দিয়ে দিই। এবার আসো, এই ক্রয়ের বিপরীত মূলধন বসালাম। বসানোর পর আমি দেখব যে ক্রয় আর কোথাও আছে কিনা। দেখো, ক্রয় কিন্তু এই যে এই ঘরে আছে, 10 নাম্বার, মানে 10 তারিখের ঘরে। ক্রয়ের বিপরীত কি আছে, নগদান। নগদান কোথায় আছে, ক্রেডিট দিকে, তাহলে বসবে কই, ডেবিট দিকে। তো আমি এই জায়গায় 10 লিখবো তারিখ। তো এই জায়গায় লিখবো আমি নগদান হিসাব। আমি লিখে নিলাম নগদান হিসাব। নগদান আছে ক্রেডিট দিকে, বসবে ডেবিট দিকে। টাকা কত, 7,000 টাকা। লিখার পরে প্রিয় শিক্ষার্থীরা, জাবেদার আর কোথাও ক্রয় নাই। তো এখন আমি তার কি করব, উদ্বৃত্তটা নির্ণয় করব। চলমান জেরসকের একটা নির্দিষ্ট হিসাবের প্রয়োজন হয় না উদ্বৃত্ত নির্ণয় করতে। যে কোনো সময় তার উদ্বৃত্ত নির্ণয় করা যায় যখন আমাদের আর কোনো এন্ট্রি থাকবে না। যেমন এই যে ক্রয়, জাবেদার কি আর কোথাও আছে, নাই। তাহলে এখনই আমরা কি করব, তার উদ্বৃত্ত নির্ণয় করব। তো ডেবিট এবং ক্রেডিট এই দুই দিকের টাকার মধ্যে ডেবিট দিকের টাকা বেশি, এই জন্য আমরা ডেবিট করে শুরু করব। তবে এই জায়গায় ধারাবাহিকভাবে যোগ করতে হবে। প্রথমে যেটা আছে সেটা লিখতে হবে। কয় হাজার আছে, 15,000। তার সাথে ডেবিট দিকে যা আরও আছে সেটা যোগ করব। যোগ করে যে রেজাল্ট আসবে সেটা আমরা বসাবো। যোগ করলে 22,000 টাকা হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে 22,000 টাকা আমি একসাথে লিখে দিব। না প্রিয় শিক্ষার্থীরা, চলমান জেরসকে যোগও করতে হবে ধারাবাহিকভাবে, মানে একটা একটা করে, তারপরে বিয়োগও করতে হয় একটা একটা করে। তো ক্রেডিট দিকে যদি কোনো টাকা থাকতো, তখন এই ডেবিট দিকের যোগফল থেকে ক্রেডিট দিকের যোগফলগুলো একটা একটা করে কি করতাম, বিয়োগ করতাম। তো এবার আসো আমরা ব্যাংক হিসাবের নামে করব। তো আমি এই জায়গায় লিখে নেই ব্যাংক হিসাব। তো এই ব্যাংক কথাটা জাবেদার যে ঘরে থাকবে সেই ঘরটা নিয়ে কাজ করব। এই যে দেখো, ব্যাংক আছে 5 তারিখ, ব্যাংকের বিপরীত আছে নগদান। কোথায় আছে, ক্রেডিট দিকে, তাহলে বসবে কই, ডেবিট দিকে। তো আমি এই জায়গায় 5 তারিখ দিব। ব্যাংকের বিপরীত আছে নগদান, নগদান আছে ক্রেডিট দিকে, তাহলে আমি বসাবো কই, ডেবিট দিকে। টাকা কত, 3,000 টাকা।
এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, দেখি ব্যাংক আর কোথাও আছে কিনা। সর্বশেষ এই যে দেখো 20 তারিখে ব্যাংক আছে, ব্যাংকের বিপরীত হচ্ছে বেতন। ব্যাংক হিসাবের বিপরীত কি? বেতন। বেতন আছে যাবে তার ডেবিট দিকে, তাহলে খতিয়ানের কোথায় বসবে? ক্রেডিট দিকে। তাহলে আমি এই জায়গায় তারিখ দিব 20, আমি লিখব বেতন, বেতন হিসাব। বেতন কথাটা যাবে তার ডেবিট দিকে আছে, এজন্য তার টাকাটা খতিয়ানের ক্রেডিট দিকে লিখব। লিখার পরে এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক আর কোথাও নাই। এখন এই ডেবিট এবং ক্রেডিট দিকের টাকার মধ্যে ডেবিট দিকের টাকাটা বেশি, এই জন্য আমি উদ্বৃত্তের ডেবিট দিকে আগে লিখব। লিখার পর দেখবো ডেবিট দিকে কি আর কোনো টাকা আছে, যদি থাকে তাহলে যোগ করব, যেহেতু নাই ক্রেডিট দিকের টাকাটা বিয়োগ করব। বিয়োগ করার পর যে রেজাল্টটা আসবে ওইটা বসাবো। তো এই 2000 থেকে আমি 3000 বিয়োগ করব, বিয়োগ করার পর যে রেজাল্ট আসবে সেটা আমি বসাবো। এটাই হচ্ছে কি? ব্যাংক হিসাবের উদ্বৃত্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিভাবে চলমান জেরসকে নগদান হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব, ব্যাংক হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি তোমরা কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের সমস্যাগুলো আমার কমেন্ট বক্সে জানাবে। আর বাকি যে হিসাবগুলো রয়ে গেছে সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ তোমরা পারবা। যদি আজকের এই ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক এবং কমেন্ট করবে, আর ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে হবে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।